বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সকালে ঠাকুরগাঁয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আবার যেন অন্ধকারের দিকে চলে না যায় সেজন্য সাবধান থাকতে হবে। এ সময় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে, কিন্তু এবার নির্বাচনে মানুষ দুইটি ভোট দেবে, একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় 61 কোটি টাকা ব্যয়ে 20 একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্পনগরী প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। 15 বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিতে যে বন্দী হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়ে গেছে। এইবার মানুষ নির্বাচনে ভোট দিবে দুইটা, গণভোট যেটা জুলাই সনদের পক্ষে, আর আরেকটা পার্লামেন্ট নির্বাচন, যেখানে তাদের পছন্দের প্রার্থী তারা ভোট দিয়ে নির্বাচিত করবে উৎসব মুখর পরিবেশে। এটা তো অন্য জিনিস। বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। থ্যাংক ইউ। ভোলার চরফ্যাশন অভ্যন্তরীণ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় সিএনজিতে থাকা 3 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে লালমোহন থেকে চালকসহ 5 যাত্রী নিয়ে একটি সিএনজি ভোলার দিকে যাচ্ছিল। পথে মানিকারহাট বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে 2 যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত সিএনজি চালক সহ বাকি 3 যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। যশোরে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যশোরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমেল হাওয়া ও কুয়াশার ঝিরঝির বৃষ্টি, আকাশের সূর্য না দেখার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। প্রচণ্ড শীতে আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। জেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একই অবস্থান বিরাজ করছে। আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং 2025-26-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাইপাল ডিএনসিসি একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন, বিএনসিসির অধিদপ্তরের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আপনাদের আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত। আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো সংকটে জনগণের পাশে থাকা।
এই একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনসিসির ক্যাডেটগণ দুর্যোগ মোকাবেলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং মাদকা বিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। গত কয়েকদিন ধরে বরিশাল সহ আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য দেখা মিলছে না। এর ফলে শীতের তীব্রতা বেড়ে গিয়ে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সকালে সড়কগুলোতে অন্য সময়ের তুলনায় যানবাহনের চাপ কম। কর্মব্যস্ত নগরীতে দেখা যাচ্ছে না স্বাভাবিক কোলাহল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। এদিকে শীতের তীব্রতা বাড়ায় নগরীর গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় গরম পোশাক কিনতে ছুটছেন তারা। অপরদিকে এই শীত বা ঠান্ডার কারণে বাড়ছে শিশু ও বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ। তো শীতের অবস্থায় অনেকেই গরিব দুঃখী যারা আছে খুব বেহাল অবস্থায় আছে। কর্মজীবনে একটু বাধা হচ্ছে। সকালবেলা কর্মজীবনে যারা কর্মজীবী যাচ্ছে, কাজে যাচ্ছে, বা আমাদের জন্য আসলে বের হওয়াটা খুব সকালবেলা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সত্য প্রবাহ চলতেছে। সত্য প্রবাহের কারণে মানুষের জীবনযাত্রা মান খারাপ হয়ে গেছে। তাদের চলাফেরা নাই, কোনো কাজকর্ম নাই। পৌষের শুরু থেকে নওগাঁয় জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জনজীবন। 2 দিন থেকে সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যা থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা। দিনের বেলাতেও ছোট বড় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এমন তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। স্থানীয় আবহাওয়া অফিস আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে 12.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের তাপমাত্রা এরকম থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। মেহেরপুরে কনকনে শীত আর শৈত্যপ্রবাহে মানুষের স্বাভাবিক জীবন যাপন বিপর্যয়ের মুখে পড়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। চরম দুর্ভোগে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। ইতোমধ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টায় এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মাওনা চৌরাস্তা এলাকার হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির সদস্যরা। সুলতানপুর 60 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকালে কসবা ও বুড়িচং সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স অভিযান চালায়। অভিযানে বিজিবি 1,19,00,000 টাকা মূল্যের ভারতীয় মেডিসিন, বাজি, শাড়ি, কসমেটিক সামগ্রী এবং খাদ্য সামগ্রী জব্দ করে। মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট সহ 2 পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্মকর্তা সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়ার টাঙ্কির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 4,38,000 টাকা মূল্যের 770 বস্তা সিমেন্ট সহ 2 জনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী শরীফউদ্দিন। তিনি রাজশাহী ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুপুর ১২টার দিকে রিটার্নিং অফিসার আফিয়া আক্তারের নিকট তিনি মনোনয়ন ফর্ম জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী মাঠে অস্থিতিশীলতা কেটে গিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে ৪৪ জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পটুয়াখালী ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দুপুর ১২টায় কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এই মনোনয়নপত্র দেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ সদর হাইমচর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও মনোনয়নপত্র জমা দেন বৃহত্তর সুন্নি জোটের মনোনয়ন প্রার্থী AHM আহসানুল্লাহ। এর আগে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেন। এ পর্যন্ত চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিলেন বিএনপি নেতা MH খান মঞ্জু। এর আজ দুপুর গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের ভিপি SM সুমন, সাবেক পৌর বিএনপির সভাপতি ঝান্টু খান সহ ইয়াহিয়া শেখ, সাবেক সদস্য গোপালগঞ্জ জেলা বিএনপি সহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলায় জমে উঠেছে রাজনৈতিক মাঠ। দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা শোডাউন, গণসংযোগ আর ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিশ্রুতি আর আশ্বাসের মুখর পুরো এলাকা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা ১ সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে ভোটের মাঠে নেমেছেন একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, বিজেপি, ইসলামিক আন্দোলন ও এনসিপি। সংসদীয় আসন ঘিরে ভোলা শহর ও গ্রামাঞ্চলে দফায় দফায় গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন উন্নয়ন, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি। বিভিন্ন সময় দেখা যায় যে ঢাকাতে চিকিৎসা করাতে হয়, বরিশাল যেতে হয়। এই জন্যে ভোলাতে আমরা বিশ্বমানের একটি হাসপাতাল করব এবং সাথে একটি মানসম্মত মেডিকেল কলেজ করব। ব্রিজ রাস্তার দাবি দীর্ঘদিন ধরে চলছে, সেটাকে আমরা যাতে হয়। বর্তমান সরকার পারবে না, আগামী সরকার যারা আসবে আমরা আসবো, আমরা এই রাস্তাটিকে করব। দলীয়ভাবে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই মাঠে সক্রিয় ছিল এনসিপি। অন্যদিকে বিজেপিকে জয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করছে দলটির নেতাকর্মীরাও। আমরা আশাবাদী, মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে ইনসাফভিত্তিক সমাজ প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আশা করা যায় ভোলা সদর আসন থেকে তথা ভোলা ১ আসন থেকে এনসিপি বিজয় লাভ করবে। আপনারা জানেন আমাদের এই ভোলার মানুষ আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত। আশা করি ইনশাল্লাহ আমাদের প্রার্থী যদি বিজয় হয় আমরা এই ভোলার আমূল পরিবর্তন করব। প্রার্থীদের অনেকেই বলছে দীর্ঘদিন ধরে ভোলার উন্নয়নের বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে।
যা বাস্তবায়নে তারা অগ্রাধিকার দেবে। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চান তারা। বাংলাদেশের জনগণ যা করার ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরা দাঁড়িপাল্লার বিজয় চাই, জামাত ইসলামের বিজয় চাই। আগামী নির্বাচনে ভোলার আমি আশাবাদী, ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা 4টি আসনে জয়লাভ করব। ভোলা 1, 2, 3, 4। ভোলা 1 আসনে মোট ভোটার 4,06,567 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,06,838 জন ও নারী ভোটার 1,99,445 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মৌলভীবাজার জেলার বড়লেখায় বিরোধের জের ধরে নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় 2 ভাই খুন হয়েছেন। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অপর এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের কেচরিগুল গ্রামে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য তাদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। দেশি বিদেশি জাহাজে কাজের সুযোগ করে দিতে নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে 157 জন তরুণকে দেওয়া হয়েছে মেরিন প্রশিক্ষণ। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় SPTI এর কার্যালয়ে আয়োজন করা সদ্য প্রশিক্ষণ শেষ হওয়া নাবিকদের সমাপনী অনুষ্ঠানের তাদের এই কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন BIWT এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে BIWT এর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানের এমন দক্ষ নাবিক তৈরি করা হলে দেশের সুনামে বিদেশের মাটিতে দ্রুত ছড়িয়ে পড়বে। কর্মক্ষেত্রে তোমরা সবসময় সৎ, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। তোমাদের সততা, কর্মদক্ষতা, কঠোর অধ্যবসায় তোমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের 1 বছর মেয়াদী কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ বাংলাদেশের নৌ সেক্টরকে আরো সমৃদ্ধ, গতিশীল ও সাফল্যমণ্ডিত করে বলে আমি বিশ্বাস করি। মধ্যে দৃশ্যমান হবে পটুয়াখালী রপ্তানিমুখী প্রকল্প EPZ এর কাজ। বালু ভরাট শেষে বিনিয়োগকারীদের মাঝে দেওয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্প ঘিরে নানা স্বপ্ন দেখছেন এখানকার মানুষ। এটি বাস্তবায়িত হলে খুলে যাবে উপকূলীয় মানুষের অর্থনীতির চাকা। 2026 সালের শুরুতে বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ করবে বলে আশা করা হচ্ছে। খুব দ্রুত গতিতে চলছে EPZ এর নির্মাণ কাজ। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর ছবি, তথ্য নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের পাঁচকোরালিয়ায় স্বপ্নের প্রকল্প EPZ এর কাজ। 1443 কোটি টাকার প্রকল্পটি 2023 সালে নির্মাণ কাজ শুরু হলেও 2026 সালে শেষ করার কথা রয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে 3.15 লাখ মিটার রাস্তা, প্রায় 30,000 মিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন, 3টি 10তলা অফিস ভবন, 4টি 6তলা এবং 3টি 10তলা আবাসিক ভবন, জোন অফিস, কাস্টমস অফিস এবং নিরাপত্তা অফিস, একটি হেলিপ্যাড এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য 54টি পুনর্বাসন ঘর নির্মাণ করবে এই প্রকল্পে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাবস্টেশন, হাই টেনশন লাইন এবং একটি GIS সাবস্টেশনও নির্মাণ করা হবে। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্প ঘিরে চাকরি, ঘর ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বাসিন্দারা। আমাদের জন্য আবাসন করে দিতে আছে, প্রত্যেকের জন্য 2-2টা রুম খুব সুন্দরভাবে করতে আছে। আমরাও এখানে কর্মসংস্থান করি। অনেক মানুষ আছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে কাজ করার জন্য। মানুষের আর কর্মক্ষেত্র বেড়ে গেছে। অর্থনৈতিকভাবে এলাকাবাসী খুবই উপকৃত হচ্ছে। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আর আমরা যে স্থানীয় যে মানুষগুলো আছি যারা বেকার ছিল, বেকারত্ব দূর হয়েছে। আগে ঢাকা কাজ করেছি, অনেক দূরত্ব, এখন দেশে কাজ পাইছি এলাকায়। এটা তো এলাকার জন্য অনেক
সুবিধা ভালো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থাপনার বালু ভরাটের কাজ শেষ হয়ে দ্রুত গতিতে নির্মাণ কাজ চলছে বলে জানান নির্মাণ প্রকৌশলী। আমাদের রিহেবিলিটেশনের কাজের 90% কাজ শেষ হয়ে গেছে। সামনের 2 মাসের ভিতরে আমাদের রিহেবিলিটেশনের কাজ বলতে আবাসনের কাজটা শেষ হয়ে যাবে। আমাদের এখানে 95% বালি ভরাটের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের লেভেলিং চলতেছে, এটা বুঝাই দিতে আমাদের আর 2 মাস সময় লাগবে, এর মধ্যে আমরা বালি ফিলিংয়ের কাজটা শেষ হয়ে যাবে। আগামী 1 বছরের মধ্যে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া যাবে। কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান পরিচালক। আমাদের এই ইপিজেডটা বাস্তবায়ন করতে যাই এখানে প্রায় 154টা পরিবার ছিল। এই 154টা পরিবারকে আমরা পুনর্বাসনের জন্য 154টা ঘর আমরা নির্মাণ করে দিচ্ছি। এটার অগ্রগতি খুবই ভালো। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে এই ঘরের কাজ সমাপ্ত হবে। আমরা এখানে ফ্যামিলিগুলোকে এখানে শিফটিং করব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা। রবিবার সকাল 10টায় সাতক্ষীরা জেলার 7টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির জানান, সাতক্ষীরার 7টি উপজেলার 7টি পরীক্ষা কেন্দ্রে 300 শিক্ষা প্রতিষ্ঠানের মোট 4343 জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দখলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসন তদারকি করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষ বিশেষায়িত যান সুপার ক্যারাভ্যান। সারা দেশে এই প্রচারণার অংশ হিসেবে রোববার সকাল 9টার দিকে মুন্সিগঞ্জ শহরের কাছারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে ভোটের গাড়ি। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমোহর আশরাফি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন সহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এবার থেকে প্রবাসীদের চেয়ে আছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো। কয়েকদিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে 5 জনের অবৈধ অনুপ্রবেশ করা 5 জনকে আটক করেছে বিজিবি। আজ সকালে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির বিভীষণ বিউপির আওতাধীন এলাকা থেকে তাদের আটক করে। এর মধ্যে 2 জন নারী, 3 জন পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলায়, অন্য জনের বাড়ি বাগেরহাট জেলায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, আটককৃতদের বিজিবি তাদের কাছে হস্তান্তরের জন্য নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। শান্তিপূর্ণ ও অহিংস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এমপি প্রার্থী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এপিএম মমিনুল হকের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ইসলামী আন্দোলন প্রার্থী গাজী নিয়াজুল করিম, গণ অধিকার পরিষদ প্রার্থী লিটন হোসেন জিহাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে তা সবাইকে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আব্দুস সাত্তারের পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সমাজসেবক মকসুদ আহমেদ, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। রোববার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আমরা সকলেই যারা প্রার্থী, আমি সকলেই বলবো, সকলেই ধন্যবাদ দিচ্ছি সকলকে। সকলেই আমরা আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমরা আমাদের নির্বাচনী সামগ্রী যা অতীতে ছিল সেগুলোকে অপসারণ করেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি যে বর্তমান প্রশাসন, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই যেভাবে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করেছেন, আমরা সেই পরিবেশে সন্তুষ্ট। ইতালি পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্বাধীন নামে এক যুবককে হত্যা করার ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নিহত স্বাধীনের পরিবার স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি অবৈধ মানব পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। টাঙ্গাইলের ঘাটালে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে অসহায় শীতার্ত মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে মাদ্রাসা এতিমদের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। উপজেলার দেউলাবড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে সরকারি কম্বল পৌঁছে দেন তিনি। এ সময় উপজেলা সহকারী ভূমি জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হরিরামপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নবজাতক শিশুর মা ও নবদম্পতিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার বলরা ইউনিয়নের মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে তাদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ৬৮ জন নবজাতক শিশুর মাকে ও ২৮ জন নবদম্পতিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে মানিকগঞ্জ ২ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান, মাদ্রাসার সহসভাপতি জামাল উদ্দিন ও মাদ্রাসার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বন্দর কলাগাছিয়া নৌপুলিশ। দুপুরে উপজেলার একরামপুর গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কলাগাছিয়া নৌপুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বরগুনার বেতাগীতে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে কৈশোর কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকালে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন সহ আরও অনেকে। গাইবান্ধার সুন্দরগঞ্জে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার শাখার নায়েবে আমির অধ্যাপক মাজিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, ইনসাফ আলী, মাহফুজুর রহমান রাজা, শামসুল হুদা। নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের পরিবেশ কর্মীদের অভিযানে বাঁশের কেল্লা ও জাল ধ্বংস করা হয়েছে এবং 5টি বক অবমুক্ত করা হয়। রবিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দ ইউনিয়নের আগলারুয়া বাজারের বক অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গরিব ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি। পৌর শহরের ৯ নং ওয়ার্ড হাকরে এ বিতরণ কার্যক্রমে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম। দিনাজপুরে বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় বক্তারা দ্রুত সার নীতিমালা বাস্তবায়নের জোর দাবি জানায়। ২০২৫ সালের সার নীতিমালা কৃষি বান্ধব। এই নীতিমালায় এক পরিবারের একাধিক সার ডিলারশিপ লাইসেন্স বাতিল, সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয়কারীদের লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে। সভায় অংশগ্রহণকারী ডিলাররা সার নীতিমালা ২০২৫-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর সঠিক ও দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। কৃষকদের মনে একটা আশার সঞ্চার হয়েছিল যখন আমরা শুনেছিলাম যে সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে সরকার একটি যুগোপযোগী বাস্তবমুখী একটি পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু হঠাৎ করে যখনই শুনলাম যে এই স্থগিত করা হয়েছে এবং এই স্থগিতের খবর শুনে কৃষকরা খুব হতাশ, কারণ তারা জানে যে আবার যদি এই দুশ্চিন্তা করে লাইন ধরে সার নিতে হয় খুবই কষ্টের কারণ হবে। সুতরাং আমরা চাই সার নীতিমালা ২০২৫ অনতিবিলম্বে কার্যকরী হোক।